হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আগে বলো, আমাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে? আমি সুস্থ না অসুস্থ? কেন জিজ্ঞাসা করলাম? আসলে কালকে 30শে নভেম্বর ছিল আমার বার্থডে, আর তোমাদেরকে বলেছিলাম একটা স্পেশাল লাইভে আসবো। যেহেতু কিচ্ছু করিনি, কিচ্ছু না, নাথিং। কারণ মা হসপিটালে, প্রত্যেকবারের মতো নয়, এবারে 15 দিন হয়ে গেছে প্রায়, কিন্তু এবারে সুস্থ হওয়ার সম্ভাবনাটা ভীষণ কম। এবারে ডান দিকটা পড়ে গেছে, তারপরে পায়ে ইনফেকশন হয়ে গেছে সুগার থেকে, তো এরকম বিভিন্ন ধরনের সমস্যা। তারপরে উঠে বসতে পারছে না, সোজা ঘাড় সোজা রাখতে পারছে না, বিভিন্ন রকম সমস্যা। তো সেই জন্য এমনিতেই তো জন্মদিন সেরকমভাবে তো করার কিছু নেই বুড়ি বয়সে, কিন্তু তারপরেও মেয়েদেরকে নিয়ে যতটুকু আনন্দ সেটাও এবার করিনি। কারণ হচ্ছে যে জন্ম দিয়েছে তার সঙ্গে যতই যাই হোক না কেন, সেই যখন হসপিটালে, আর মন চাইলো না যে কোনো কিছু করুক। মেয়েরা বলেছিল মা কেক আনবে না, বলছি না বাবা, কেক এবার কাটবো না। তো যাই হোক, আর শরীরটা আমার একটু খারাপই যাচ্ছে। আশা করি তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারবে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। না না আমি প্রেগনেন্ট, না আমার টক খেতে ইচ্ছা করছে, না আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে, না আমার ঝাল খেতে ইচ্ছা করছে। আসলে এই শীতকালে আমার একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে কম জল খাওয়ার ফলে। শীতকালে দেখবে মানুষ এমনিতেই জল কম খায়, তো শীতকালে কম জল খাওয়ার ফলে কি হয়, আমার প্রচণ্ড মানে গ্যাসের সমস্যা হয়, যেটা ঠিক আছে, মানে শুধু জল খেলেও গ্যাস হয়ে যায়, এতটাই সমস্যা হয়। আর তারপরে তো আরও রয়েছেই, জল কম খাওয়ার ফলে শরীর কষে গিয়ে নাক দিয়ে রক্ত পড়া। তা বলে ভেবো না যে স্নান করি না, স্নান প্রতিদিন, ঠান্ডা জলে স্নান করি, যত শীত পড়ুক আমি গরম জলে কোনোদিনও স্নান করি না, ঠিক আছে। তো ঠান্ডা জলে স্নান, মানে এই সরি, জল কম খাওয়ার ফলে এই শীতকালে আমার প্রচুর রোগের সংখ্যা বেড়ে যায়। মাথার যন্ত্রণা, কখনো ঠান্ডা, কারণ আমার গরমে গরমটা বেশি লাগলেও শীতকালে ততটাই ঠান্ডাটা বেশি লাগে। আর আমাদের যেহেতু টালি, গরমে ঠিক যতটা গরম থাকে শীতকালে ঠিক ততটাই ঠান্ডাটা ঢোকে, তো মারাত্মক পরিমাণে ঠান্ডা থাকে। তো সেই জন্য শীতকালটা আমি ভুগি বেশি কম জল খাওয়ার ফলে। নাক দিয়ে রক্ত পড়া, সেদিনকারে নাক দিয়ে রক্ত পড়ছিল। তারপরে গরম জল, এই সরি, মানে কি বলবো, পেটের সমস্যা, এই সব কারণে শরীরটা আমার শীতকালটা আমি বেশি অসুস্থ থাকি। তো সেরকমই অসুস্থতার জন্য কালকেও লাইভে আসতে পারিনি, আর অনেক দিন ধরে অনেক ভিডিও মিস করে গেছি। কিন্তু কিন্তু কালকে আমাদের চিটিং বাজের একটা ভিডিও দেখে জাস্ট কন্টেন্টটা পুরো রেডি, যে সময় পেলে বসবো, শরীরটা একটু ভালো থাকলে বসবো। তো আজকে তার মধ্যে আর একটা ভিডিও করে তো আরও একটু বেশি কন্টেন্ট দিয়ে দিল। তো ভাবলাম যে না, এবার একটু বসা যাক। কারণ এদিকে ডলারটা ওই এক জায়গাতেই জমে রয়েছে, সেটাও বাড়ছে না। সত্যি কথা বলতে, এই যে সরকারি হসপিটালে আমরা ভাবি তো কোনো খরচ নেই, পার ডে 500 টাকা, দুবেলার আয়া। যেহেতু আমার এইদিকে সব কিছু সামলাতে হয়, মেয়েদের পরীক্ষা কালকে থেকে, সেহেতু আমি ওখানে থেকে কোনো কিছু করতে পারছি না, সেহেতু দুবেলা করে আয়া দিতে হচ্ছে। দুবেলা আয়ার 200, 200, 400, আর হাগিসের জন্য পার ডে 100 টাকা করে, মানে পার ডে 500 টাকা করে। আবার কালকে আবার ওষুধ কিনে দিয়ে আসতে হয়েছে, তার জন্য আবার আলাদা 500, 600 টাকার ওষুধ কিনে দিয়ে আসতে হচ্ছে সপ্তাহে, মানে 10 দিন পর পর। তো খরচা কিন্তু পার ডে 500 টাকা, মানে বুঝতে পারছো, ঠিক আছে। 15 দিন হয়ে গেল, তো এই টাকাটারও তো যোগান দিতে হচ্ছে, বলো না। তো যাই হোক, এবার আসি মোদ্দা কথায়। আমার কথা বাদ দাও, আমার লাইফ নিয়ে তোমাদের কোনো কাজ নেই, কারণ আমি বড় ব্লগার না। কিন্তু আমি যেটা আমার কাজ, সেটা হচ্ছে এই বড় ব্লগারদের চিটিং বাজি নিয়ে কথা বলা। তো এই চিটিং বাজ আজকে খুব কষ্ট পেয়েছে, মানে এতটা কষ্ট পেয়েছে সেটা বলার মতো না। কি নিয়ে কষ্ট পেয়েছে না, তোমরা কিছুতেই ওকে ওই 12 লক্ষ টাকার কথা ভুলতে দিচ্ছ না। কেন? কেন ওই 12 লক্ষ টাকা তো ও কবে খেয়ে হজম করে ফেলেছে, কেন ওই 12 লক্ষ টাকার কথাটা তোমরা মাথা থেকে বের করছো না?
ও চাইছে, ও দিনের পর দিন এত নাটক করছে তোমাদের মাথা দিয়ে ওই 12 লক্ষ টাকাটা বের করার জন্য। নিজে অসুস্থ হয়ে যাচ্ছে, নিজে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, ওই 12 লক্ষ টাকার মানে ও যে 12 লক্ষ টাকা তোমাদের মেরেছে, পাবলিকের পেছন মেরেছে, ও 12 লক্ষ টাকা খেয়েছে, সেইটা তোমরা কেন ভুলছো না? ও এত নাটক করছে যাতে তোমরা ওই 12 লক্ষ টাকার কথাটা মাথা দিয়ে বের করে নাও, কিন্তু তোমরা ভুলছোই না। কি করবে বেচারি? ও সারা জীবনে, ওর 27 বছর বয়সে ও নাকি সারা জীবনে কোনোদিন ওর বাবা মায়ের কাছে ও নাকি ছেলে না খেয়েও ছিল, ওদের নাকি সংসারই চলতো না, এতটা ওরা কষ্ট করেছে, কিন্তু তখনও নাকি বাবার থেকেও একটা টাকা ধার চাইনি বা কারোর থেকে ধার চাইনি বা বাবাকে কোনোদিনও জানায়নি। সেই জন্যই তো বাবার মানে 12 লক্ষ টাকাটা বাবার জমি বিক্রি করে নিতে পারেনি, ঠিকই তো। তখনও একটা টাকা বাপের বাড়ি থেকে চাইনি। এই এখনো অসুস্থতার সময়, মানে এই ছেলের অসুস্থতার নাম করে ওই জন্য 12 লক্ষ টাকা বাপের থেকে নেয়নি। জানে তো বাপ বলবে কি রে, চিকিৎসা তো করালি না ছেলের, আমার জমি বাড়ি বিক্রি করিয়ে দিলি। না হলে যদি দিদা দাদু, ঠিক আছে, দেখছে যে আমার নাতির এই অবস্থা, এই পরিস্থিতি, আমার মেয়ের এখন এত টাকা দরকার, যাদের সামর্থ্য আছে, কারণ ওর বাবা বলবে যে আমার বাবার সামর্থ্য নেই, কিন্তু ওর বাবার জমি জায়গা আছে, জমি জায়গা আছে, তো সেইটা যদি সত্যিকারেরই ওর ছেলে এতটাই অসুস্থ হয়ে থাকতো, যদি সত্যিকারেরই ওর ছেলের হাতে 1 বছর সময় ছিল, তাহলে ওর বাবা যে করেই হোক নিজের জমি জায়গা বিক্রি করে আগে তো নাতিকে বাঁচানো, তারপরে তো তার ছেলে, তার আর এক মেয়ে সেই ব্যবস্থা তো হতো, যেহেতু একটা সোর্স অফ ইনকাম ইউটিউব রয়েছে, এতগুলো টাকা প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে, কিন্তু যেটা আর্জেন্ট দরকার সেই টাকাটা সবাই মিলে জোগাড় করতো, কিন্তু না, বাবা মাও চুপ, কারণ জানে মেয়ে এটা নাটক করছে। মেয়ে পাবলিকের থেকে সবাই তখন মানে সবাই মোটামুটি পাবলিকের থেকে যে যা বিপদে পড়ছে সেটা নিচ্ছে, আমিও নিয়েছি 10-20 হাজার টাকা, আমিও হেল্প নিয়েছি। আমার মা অসুস্থ ছিল, আর একবার আমার একটা লোন শোধ করার ছিল, তো আমিও হেল্প পেয়েছি, কিন্তু সেটা 10-20 হাজার টাকা, ঠিক আছে। কিন্তু ও ভাবছে যে আমি যেহেতু বড় ব্লগার, সেহেতু আমি যখন দানটা মারবো তো ভালো করেই মারবো, আর দানটা তখনই আমি মারতে পারবো আমার ছেলের অসুস্থতা বিক্রি করে। তো ওই জন্য কি করেছে, ওর ছেলের অসুস্থতাটাকে বিক্রি করে একবারে 12 লাখ টাকার দান মেরে নিয়েছে, ঠিক আছে। ও ভেবেছিল সবার যেরকম 10-20 হাজার টাকার কথা সবাই ভুলে যাচ্ছে, সবাই মুকুব করে দিচ্ছে, ওর কথাটাও হয়তো ভুলে যাবে, কিন্তু ও এটা বুঝতে পারেনি যে ও যেহেতু বড় ব্লগার, সেহেতু ওর টাকার অ্যামাউন্টটাও অনেক বেশি, সেহেতু পাবলিক এটা এত সহজে ভুলবে না, ঠিক আছে। আর তার মধ্যে ও যে পরিমাণ নাটক আর মিথ্যা কথা বলে, এটা মানুষ চাইলেও ভুলতে পারবে না, ঠিক আছে। তো ওই জন্যই বাপের কাছ থেকে 1 টাকা সংসারের জন্য চাইনি, ওই জন্য 1 টাকাও ছেলের অসুস্থতার নাম করেও পায়নি, কারণ ওর বাপ মা এটা জানে যে মেয়ে চিটিংবাজি করতে চলেছে, মেয়ে চিটিংবাজি করছে, ধাপ্পাবাজি মেরে 12 লক্ষ টাকা নিয়ে বিজনেস শুরু করবে, মোটমাট একটা কিছু শুরু হবে, না হলে আজ এই যদি ইউটিউবের টাকায় বিজনেস শুরু করতে হতো, বিজনেস আর শুরু হতো না, কারণ এই 12 লক্ষ টাকা তোলার আগে অবধি কিন্তু ওদের বিজনেস শুরু হয়নি। ইউটিউবের বুকে সর্বপ্রথম বিজনেস শুরু করে প্রীতম জেফার, ঠিক আছে। তখন থেকেই কিন্তু তাহলে ও চাইলে শুরু করতে পারতো, কিন্তু তখন ওর কাছে সেই ইনকামটাই ছিল না, ও সেই টাকাটাই ছিল না, যেহেতু লোকের থেকে টাকাটা তুলেছে, আর ও ভালো করেই জানতো যে ও চিকিৎসাটা কোথায় কি চিকিৎসা করাবে, সুতরাং ওই টাকাটা ও তুলেছে এই জন্য যে ও বিজনেস শুরু করবে, তার জন্য ছেলে অসুস্থতাটাকে বিক্রি করেছে। তো যাই হোক, এখন দেখছে যে কিছুতেই পাবলিক সেটা ভুলছে না। ও ভেবেছিল পাবলিক হয়তো 2 মাস 3 মাস, ও ভেবেছিল খুব সুন্দরভাবে ম্যানেজ দেবে, প্রথমে তো ভেবেছিল খুব সুন্দরভাবে ম্যানেজ দেবে, যেহেতু ওর ছেলে অসুস্থ সেহেতু কেউ কিছু বলবে না। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, নাহলে আমি ভুলে যাব। সম্ভবত 2-1 দিনকার আগের ভিডিওতে ও একটা কথা বলেছে, যেটা হলো যে
ওর তো ছেলেকে নিয়ে বড় বড় ডায়লগ, আমার ছেলেকে আমি সুস্থ করবই, ওর ছেলেকে নিয়ে ওর অনেক স্বপ্ন, ও ছেলেকে সুস্থ করবে। ও ভেবেই রেখেছিল যে 1 বছরের মধ্যে ছেলেকে সুস্থ করবে, সেটা যেভাবেই হোক, হয় বিএমটি করিয়ে, নয়তো তখন তো আর মানে তার মানে তখনও বলছে যে তখন তো আর জানতাম না এই চেন্নাইয়ে চিকিৎসার কথাটা, সেটা তো পরে জানতে পেরেছি। মানে ভাবতে পারছো, তখন বলে ফেললো যে ওর যে কোনো ভাবেই ও ছেলেকে সুস্থ করবে, হয় বিএমটি করিয়ে, না হলে এই চেন্নাইয়ে চিকিৎসাটা করিয়ে। কিন্তু সেটা বলতে গিয়েও আটকে গেল, কারণ জানে সেখানে পাবলিক তাহলে জিজ্ঞাসা করবে যে তোমার যখন ফিক্সড ছিল যে তুমি চেন্নাইয়ে চিকিৎসা করাবে, তাহলে বিএমটির নাম করে টাকাটা কেন তুলেছো, বলতে গিয়েও আটকে গেল। যে তখন তো ভেবেছিলাম বিএমটি করাবো, কিন্তু পরে তো জানলাম চেন্নাইয়ের। হ্যাঁ, তুমি বিএমটির টাকা তোলার পর কয়েকদিনের মধ্যেই, মানে 8 দিনে 12 লাখ টাকা উঠে গেছে, তার ঠিক 1 মাসের মধ্যেই তুমি চেন্নাইয়ের কথা জেনে। অথচ ও কিন্তু এটা বলেছে যে অনেক দিন ধরেই ও চেন্নাইয়ে যাবে ভাবছিল, বা চেন্নাইয়ের কথাটা ও জানতো, ওকে অনেকে বলেছে। মানে ও যে বললাম না, ও যে কত রকমের কথা বলে ওই জানে। বলে না, ওই এক শাক দিয়ে মাছ ঢাকা যায় না, ঠিক আছে? মাছ আমিষ, শাক হচ্ছে নিরামিষ, সুতরাং মাছের একটা স্ট্রং গন্ধ আছে, এটা কোনোদিনও শাক দিয়ে ঢাকা সম্ভব না, সেটার গন্ধটা বেরোবেই, ঠিক আছে? সুতরাং যতই সত্যিটাকে তুমি মিথ্যা দিয়ে, নাটক দিয়ে, চোখের জল দিয়ে, নাকের জল দিয়ে, পোদের জল দিয়ে তুমি আটকানোর চেষ্টা করো, কোনো দিনও কোনো কিছু দিয়ে তুমি তোমার মিথ্যাটাকে আটকাতে পারবে না। তোমার মিথ্যা তুমি নিজের মুখ দিয়েই বলে দাও। সেই জন্য আজকের না কালকের ভিডিওতে দেখলাম বলে দিয়েছে, আমি কিন্তু অনেক সময় ভুলভাল বলে ফেলি, তার মানে আমি বেফাস যেই কথাটা সত্যি কথা বলে দেবো, সেটা কিন্তু আমি ভুলভাল বলে ফেলেছি, ঠিক আছে? সেই কথাটা কিন্তু তোমরা ধরবে না, এই হচ্ছে ব্যাপার। এবার ভুলে যাও গো, 12 লাখ টাকাও হজম করে ফেলেছে, কিন্তু নিজের মুখে বলে দিয়েছে যে তোমরা যা যা বলেছো সবকিছু আমি ওই 12 লক্ষ টাকা দিয়ে করেছি, বিজনেস শুরু করেছি, আইফোন কিনেছি, সবকিছু 12 লক্ষ টাকা। সত্যি তো কতদিন বা থাকবে? ও যেভাবে এলাহি ভাবে জীবনযাপন করছে, ওই 12 লাখ টাকা আর নেই, 12 লাখ টাকা শেষ হয়ে গেছে, 12 লাখ টাকা খেয়ে ফেলেছে। কি করবে? ও জীবনে কারোর কাছে 1 টাকাও চায়নি, কিন্তু লোকের পদ মেরে ওর ইচ্ছা ছিল যে বাড়ি থেকে যখন বাপ মায়ের থেকে 1 টাকাও ও নেয়নি বা পায়নি, সেখানে ও ওর ছেলেকে বিক্রি করে যা টাকা উঠবে সেটা ও খেয়ে উড়িয়ে দেবে, বা সেটা দিয়েও বিজনেস শুরু করবে। যাই হোক, কিছু তো একটা করেছে, তোমাদের টাকা দিয়েই না হয় একটা বিজনেস শুরু করেছে। ছেড়ে দাও, ওই 12 লাখ টাকার কথা ভুলে যাও গো। আহারে বেচারা একদম কান্নাকাটি করে অস্থির। তোমরা কিছুতেই ওই 12 লাখ টাকার কথাটা ওকে ভুলতেই দিচ্ছ না, মানে সবাই আর কি। যাই হোক, 12 লাখ টাকা, এই 12 লাখ টাকা প্রত্যেকে যে 10 টাকাও দিয়েছে না, তারও এই 10 টাকাটা, আমি তখন কমেন্ট দেখেছিলাম যে কিছু কলেজ স্টুডেন্টরা বলছে আমার কাছে তো টাকা থাকে না, আমি একজন কলেজ স্টুডেন্ট, আমি আমার হাত খরচার টাকা থেকে 100 টাকা তোমায় দিলাম, 50 টাকা তোমায় দিলাম। তখন আমি কমেন্ট দেখেছি, সে তার টিফিনের টাকা তোকে দিয়েছিল তোর ছেলের চিকিৎসার জন্য, এত অবধি মানুষ করেছিল, তাদের এই ইমোশনটা নিয়ে খেলতে। তখন ওর মানে কি বলবো, কোনোদিনও কারোর থেকে নাকি ও কোনো কিছু চায়নি, ওই জন্য একবারে দান মেরে দিয়েছে। ও এর জন্য একবারে দান মেরে দিয়েছে, আর ও চাইছে সেটা লোকে ভুলে যাক। 12 লাখ টাকা লোকের পোঁদ মেরে শেষ করে দিয়েছে, এখন ও চাইছে এটা পাবলিক ভুলে যাক। সিরিয়াসলি। যাই হোক, তো এবার আসি কালকের ভিডিওতে ছেলেকে নিয়ে অনেক ডায়লগ দিল, আমার স্বপ্ন পূরণ, মানে ওর স্বপ্ন পূরণ। আচ্ছা, প্রথমত তো বলি, ছেলেকে নিয়ে ওর এত মাথা ব্যথা, ছেলেকে নিয়ে ওর এত ও যাই করে ছেলের জন্য করে, ঠিক আছে? ও যা আজ অব্দি যা করেছে, হয় বরের জন্য করেছে, না ছেলের জন্য। ও নিজের কথা ভাবেই না, নিজের গেলনের কথা ভাবে না, নিজের কিছুর কথা ভাবে না, সবই নাকি ওর বরের আর ওর ছেলের জন্য করে, কিন্তু স্বপ্নগুলো ওর পূরণ হয়। বুঝতে পেরেছ? কোনো কিছু খাবার হলেও আজকের ভিডিওতে বলছে আমি ফল খাই না, মানে ওই ফলটা খাবে সেটাও মানে আর কি ছেলে আর বরের ঘাট দিয়ে চালাবে, ঠিক আছে? ওর নিজের জন্য কিচ্ছু ভাবে না, অথচ ছেলের নাম করে আর বরের নাম করে ওর স্বপ্নগুলো পূরণ হয়। যাই হোক, হ্যাঁ, সব বাবা মায়েরই স্বপ্ন থাকে যে সন্তান মানুষের মতো মানুষ করব,
বিশাল ভালো একটা চাকরি করবে, সরকারি হোক বেসরকারি হোক ভালো একটা চাকরি করবে, আমার সন্তান আমার মুখ উজ্জ্বল করবে। এটা ওর থেকেও হয়তো ওর বাবা মা আশা করেছিল, কিন্তু ও খুব সুন্দর করে মুখ উজ্জ্বল করেছিল। 17 বছর পালিয়ে গিয়ে বিয়ে করে ও খুব সুন্দর করে মুখ উজ্জ্বল করেছিল। আচ্ছা, ও বলে ও 17 বছরে পালিয়ে গেছিল। আচ্ছা, এখন ওর 27 বছর, তাহলে কত হলো? 10 বছর। অথচ ওর বিবাহিত জীবন নাকি 6 বছরের। তাহলে 17 আর 6 কত? আচ্ছা, তাহলে মানে বয়সটাও ভুল বলে। ওর হিসাবে দেখতে গেলে ওর এখন বয়স হওয়া উচিত 23 বছর, তাই তো? কারণ ও 17 বছরে পালিয়েছে, ওর বিবাহিত জীবন বললো 6 বছরের, 23 বছর, ও বললো 27 বছর। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার, বয়স ও জানে কমিয়েছে না বাড়িয়েছে। যাই হোক, আমার জাস্ট এই হিসাবটা আমার একটু গন্ডগোল লাগলো, সেই জন্য মানে ইয়ে করে ফেললাম। ওর হিসাব মতন ধরতে গেলে ওর যদি এখন 27 বছরে হয় আর ও যদি 16-17 বছরে পালিয়ে গিয়ে থাকে, তাহলে ওর বিবাহিত জীবন হয় 10 বছরের। জানি না ওর কতদিনের বিবাহিত জীবন। যাই হোক, যেটা হচ্ছে মেন কথা, সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মা বাবারই, আমাদের মা বাবারও আমাদের ওপর স্বপ্ন ছিল, যেটা আমরা সাকসেস করতে পারিনি। সবার মা বাবারই সব তাদের সন্তানদের ওপর থাকে যে আমার সন্তান এই হবে। কিন্তু সবসময় এটা মনে রাখা উচিত যে আমি যেটা ভাবছি সেটা আমার সন্তানের ওপর না চাপিয়ে দিয়ে আমার সন্তান কি চাইছে। কারণ আমার সন্তান চাইছে ও পুলিশ হবে, আমি ওকে জোর করে ডাক্তারি পড়াচ্ছি, কোনো দিনও আমার সন্তান না পুলিশ হতে পারবে না ডাক্তার হতে পারবে, মাঝখানেই থেকে যাবে। ঠিক আছে, এটা আমরা সবাই জানি যে একটা বাচ্চার ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া যায় না। কালকের ভিডিওতে আমার স্বপ্ন পূরণ করতে চলেছি, আমার ছেলেকে বড় স্কুলে ভর্তি করতে চলেছি, ও তো ছেলেকে যখন বলল বাবা এক্সাইটেড, ছেলে বলল না। মাইন্ড ইট, ছেলে বলল না, স্বাভাবিক বলবেই। একটা বাচ্চা গ্রামের স্কুলে পড়তেই, ওর জবে থেকে ওর ভিডিও দেখা শুরু করেছে, গ্রামের স্কুলে পড়তেই ও স্কুল যেত না। যখন গ্রামের স্কুলে ওকে পড়াতো স্কুল যেত না, খালি বলতো আমার ছেলে অসুস্থ, আমি ছেলেকে স্কুল পাঠাচ্ছি না, আমার ছেলে অসুস্থ, আমি ছেলেকে স্কুল পাঠাতে পারছি না। মাঝখানে 2 বছর তো পড়াশোনা টোটালি বন্ধ ছিল, অসুস্থ করে মাঝখানে ছেলেকে 2 বছর স্কুলেই পাঠায়নি। তো একটা বাচ্চা যখন মানে সম্পূর্ণ পড়াশোনা থেকে ডিটাচ থাকে, যে সে অসুস্থ বলে তাকে ঘরে বসিয়ে রাখা হয়, পড়াশোনা থেকে ডিটাচে রাখা হয়, তখন সেই বাচ্চাটার নতুন করে আর স্কুলে যাওয়ার আগ্রহ আসতে সময় লাগে। ঠিক আছে, তখন সে হুট করেই যে ওকে বললো চল বাবা ভর্তি হতে যাচ্ছি, তুই এক্সাইটেড, ও বলবে হ্যাঁ আমি এক্সাইটেড, সেটা কখনো হয় না। যেই বাচ্চাটা 2 বছর পড়াশোনা থেকে সম্পূর্ণ ডিটাচ, সেই বাচ্চাটাকে স্কুলে ভর্তি করার সময় বাচ্চাটা এটাই বলবে যে না আমি একটুও এক্সাইটেড নই। সুতরাং যে ওর ছেলে যখন ও বলল যে আমি স্কুল দেখাইনি, স্কুল থেকে ফেরার সময় যখন ছেলের মুখ দেখালো, তখনও ছেলের মুখটা, বাচ্চা মানুষ হঠাৎ করে এখন আমার মা বাবা তার পছন্দ মতো তার স্বপ্ন পূরণ করার জন্য একটা বড় স্কুলে নিয়ে গিয়ে আমাকে ভরে দিল। পড়াশোনাটা তো করব আমি, মানে সেই বাচ্চাটি পড়াশোনা তো করবে, সেই বাচ্চাটি সে কতটা নিতে পারছে। যেখানে সে গ্রামের স্কুলে যায়নি, গ্রামের স্কুলে থাকতে স্কুল যেত না অসুস্থতার জন্য, সেখানে সে একটু সুস্থ হতেই তাকে নিয়ে এখন ভর্তি করে দিচ্ছে বিশাল বড় স্কুলে, কিডজি আরো অন্যান্য স্কুল, কত জায়গার খোঁজ নিয়েছে, বিশাল বড় স্কুলে। কেন? তাকে বুদ্ধি দিয়েছে তার ইয়েরা, সাবস্ক্রাইবাররা, যাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে এইসব কুবুদ্ধি দেওয়া নেওয়া হয়। ঠিক আছে, কুবুদ্ধি এই কারণে বললাম, গ্রামে শাশুড়ি নেই, শ্বশুর খাচ্ছে কোথায়? কারণ তার যাও কিন্তু বাড়িতে থাকে না, এই জন্যই ওখান থেকে পালানো। ঠিক আছে, শ্বশুর শাশুড়িকে খাওয়াতে হয়, ভাসুর তো তার মানে ভেগে গেছে আগেই, তো কেন আমি দায়িত্বটা নেব? এইসব তো কুমন্ত্রণা আসে। এই যে এগুলো হচ্ছে ভালো বুদ্ধি, এইসব ভালো বুদ্ধি আসে কিছু ভিউয়ার্সদের থেকেই, যারা নাকি ইয়েতে যুক্ত, দুর্গাপুরের দিদি, যারা নাকি ওই হোয়াটসঅ্যাপে কুবুদ্ধিগুলো দেয়। তো যাই হোক, তাদের থেকে এইসব বুদ্ধিগুলো পেয়েছে, তোমার স্বপ্ন পূরণ করো, ছেলেকে বড় স্কুলে দিয়ে দাও। কিন্তু যে বাচ্চাটি এত মানে জন্মের পর থেকে সেইভাবে স্কুলে যায়নি, কারণ সে অসুস্থ থাকে, পড়াশোনার প্রতি সেইভাবে ধ্যান দেয়নি, 2 বছর ধরে স্কুলই বন্ধ করিয়ে রেখেছে, কারণ বিএমটি করাবে না চিকিৎসা করাবে,
ঠিক আছে, এইসব করে যে বাচ্চাটা নাকি 1-2 বছর ধরে স্কুলেই যায়নি, সেই বাচ্চাটাকে এখন নিয়ে ফেলে দেওয়া হচ্ছে মায়ের স্বপ্ন পূরণের জন্য এত বড় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। সেখানে যে কতটা পরিমাণ চাপ যাদের সন্তানেরা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা জানে। সামান্য আমার আরাধ্যা সরকারি স্কুলে দিয়েছি, তারপরেও এখনো ধরতে পারছে না, কারণ সবাই কিন্তু সমান না, সব বাচ্চাদের কিন্তু আইকিউ লেভেল সমান থাকে না। আমার প্রজ্ঞা ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিলাম, ঠিক আছে, মানে 1 অবধি, স্ট্যান্ডার্ড 1 অবধি ওকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিলাম। ও কিন্তু কোনো সময় একটা পড়া একবারের বেশি দুবার বলতে হয় না, ওর পড়াটা মাথায় থেকে যায় একবার পড়ালে। কিন্তু আরাধ্যা সম্পূর্ণটা উল্টো, আরাধ্যাকে গুলে খাইয়ে দিলেও ও 2 দিন পরে ভুলে যায়। ঠিক আছে, সব বাচ্চার মেন্টালিটি কিন্তু সমান না। আমার আরাধ্যা সরকারি স্কুলে পড়ে হাবুডুবু খাচ্ছে, সেইখানে ওর ছেলে 2 বছর ধরে স্কুলের সঙ্গে কোনো যোগাযোগ নেই, পড়াশোনার কোনো মুখ দেখা দেখি নেই, সেখানে ছেলেকে ভরে দিচ্ছে কিডজি। ঠিক আছে, জানি না কোন স্কুলে দিয়েছে, বাট এইসব স্কুলগুলোতে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে খোঁজ খবর নিয়েছে যে ইংলিশ মিডিয়াম স্কুলে দেবে, এবার বাচ্চাটাকে ভরে দেবে। তারপরে যখন ইংলিশে এত চাপটা আসবে, তখন দেখবো এই মায়ের স্বপ্ন পূরণ হয় না ছেলের। একেবারে তখন আবার বলবে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ছে, নিতে পারছি না, ওই গ্রামের স্কুলই ভালো ছিল। কারণ একটা বাচ্চা যার নাকি সামান্য বাংলা মিডিয়ামে পড়ার ক্ষমতা নেই, তার শারীরিক অসুস্থতার জন্য সেই বাচ্চাটিকে হঠাৎ করে ইংলিশ মিডিয়াম, কারণ বাংলা মিডিয়ামের পড়াশোনা ইংলিশ মিডিয়ামের পড়াশোনা আকাশ পাতাল তফাৎ। বাংলা মিডিয়ামে যখন হাতে গুনে 1 সংখ্যার 1-2 যোগ করা শেখানো হয়, ইংলিশ মিডিয়ামে তখন 3-4 সংখ্যার গুণ শেখানো হয়। ঠিক আছে, এতটাই তফাৎ থাকে ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়ামের পড়াশোনার মাধ্যমে। আমি ভাবলাম আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমার মেয়ে ব্যারিস্টার হবে বলেই হয়ে গেল, সেটা কখনো হয় না। সুতরাং একটা পড়াশোনা যখন মা বাবা মনে করে যে আমার সন্তানকে আমি এই শেখাবো, একটা মা বাবার শখের শেষ থাকে না যে আমার সন্তান বড় হয়ে এই করবে। কিন্তু সবার ক্ষেত্রে কি সেটা সমান হয়? হয় না, কারণ বাচ্চাদেরও একটা চাহিদা থাকে যে আমি আমার বাবা মার এটা বোঝা উঠি যে আমার সন্তানের ক্যাপাসিটি কতটা, আমার সন্তান কতটা নিতে পারবে। আমার আজকে শখ পূরণের জন্য আমি একটা ইংলিশ মিডিয়ামে ভরে দিলাম, তারপরে পিঠের ওপরে দিলাম পড়া না পারলেই কেন পড়ছিস না, কেন হচ্ছে না। সবার হচ্ছে, কারণ সবার মেন্টাল পরিস্থিতি সমান থাকে না, সব বাচ্চাদের আইকিউ লেভেল এক থাকে না। কিছু বাচ্চা খুব ভালো হয় পড়াশোনায়, একবারে সে ধরে, না হলে ক্লাসে কেউ ফার্স্ট হচ্ছে কেউ ফেল করছে, কেন? তাহলে তো সবাই ফার্স্ট হতো। কেউ ফার্স্ট হচ্ছে কেউ ফেল করছে, যে ফেল করছে তার মানে তার মাথায় নেওয়ার ক্যাপাসিটি নেই, আর যে ফার্স্ট হচ্ছে তার মানে সে পড়াশোনা একবারেই সে মানে ধরলেই সে শিখে যায়, তার পড়াশোনার ইয়েটা অনেকটা ভালো, সেই জন্য সে ফার্স্ট হচ্ছে। আর আরেকজন যে নিতে পারে না, যে মানে ধরতে পারছে না, সে ফেল করছে। সুতরাং মা বাবার শখের জন্য আজ ছেলেকে একটা বড় স্কুলে দিয়ে দিলাম, আর আমার ছেলে বহু শিক্ষিত হয়ে গেল, বড় হয়ে চাকরি করলো। কি উদাহরণ দেওয়া হলো? জেঠি শাশুড়ি। জেঠি শাশুড়ি ছেলেকে শহরে নিয়ে গিয়ে পড়িয়েছে, তাই ছেলেরা ভালো চাকরি করছে। জেঠি শাশুড়ির ছেলে কিন্তু থ্যালাসেমিয়া ছিল না, জেঠি শাশুড়ির ছেলে মেয়েদের থ্যালাসেমিয়া ছিল না, বা তারা কোনো অসুস্থ ছিল না, তারা হয়তো পড়াশোনায় ভালো ছিল, তাই তারা আজকে শিক্ষিত হয়েছে, ভালো চাকরি করছে। কিন্তু তা বলে নিজের বাচ্চাটাকেও যে মানে নিয়ে গিয়ে কিডজিতে ভর্তি করালে সে মানে একদম বেরোবে সেই সরকারি চাকরিজীবী হয়ে, সেটা কিন্তু নয়। এটা কিন্তু মানুষ ভুলে যায়। পয়সা আসলে এটাই হয়, শহরে থাকার লোভে এটাই হয়। প্রথমে বাচ্চাটিকে একটা ছোটখাটো ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে তার পড়াশোনার, বা কোনো বাংলা মিডিয়াম স্কুলে দিয়ে, বাংলা মিডিয়ামে কি ঘাস খাওয়া ছেলে মেয়েরা ভর্তি হয়? কত ভালো ভালো স্টুডেন্টরা সব বাংলা মিডিয়াম সরকারি স্কুল থেকে বেরোয়। যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আগে যেই বাচ্চাটি 2 বছর পড়াশোনা থেকে ডিটাচ, প্রায় 2 বছর বলছি, ঠিক আছে, এক্স্যাক্ট টাইমটা তো, তবে ওর যবে থেকে ভিডিও দেখছি ওর ছেলেকে স্কুলে যেতে সেইভাবে দেখিনি, ঠিক আছে, খুবই কম স্কুলে পাঠিয়েছে, অসুস্থ বলে বাড়িতেই থাকতো বেশি। আর গত 1-2 বছর ধরে তো দেখছি একদম টোটালি অফ করে দিয়েছে ছেলের, মানে
মাসে 2-3 বারই রক্ত পরীক্ষা হতো, একদমই কম থাকতো, ছেলে উঠতেই পারতো না বিছানা থেকে, রক্ত দেওয়া হতো, তারপরে ছেলে বাড়িতেই থাকতো। সুতরাং যেই বাচ্চাটা এতদিন ধরে আর মানে পড়াশোনা থেকে দূরে রয়েছে, তাকে প্রথমে কি করা উচিত ছিল, তাকে প্রথমে এটা মানে বাচ্চাদের সরকারি স্কুলে দিয়ে পড়ানো উচিত ছিল, যে তার মধ্যে পড়াশোনার জন্য ভালোবাসাটা জন্মানো উচিত ছিল। তারপরে যখন দেখতো যে না সে ভালো করে পড়াশোনা করতে পারছে বা তার ভালোবাসা জন্মেছে পড়াশোনার প্রতি, তখন তাকে বড় স্কুলে দেওয়ার কথা ভাবা উচিত ছিল। আমার ছেলেকে বিক্রি করে আমি 12 লাখ টাকা লোকের পোদ মেরে দিয়ে তারপরে সেই ছেলেকে আমার স্বপ্ন পূরণের জন্য একটা বড় স্কুলে ভর্তি করে দিলাম, অথচ আমার ছেলেটা অসুস্থ। সেটা কিন্তু আমি ভালো করে জানি যে আমার ছেলেটার কিন্তু এত বছর পড়াশোনা দিয়ে 1 বছর হোক 2 বছর হোক, প্রায় 2 বছর আমার ছেলেটা পড়াশোনার সঙ্গে কোনো যোগাযোগ নেই, স্কুলের সঙ্গে কোনো যোগাযোগ নেই। বাড়িতে পড়ালেও বাড়ির পড়া স্কুলের পড়া তফাৎ আছে, স্কুলের সঙ্গে যার কোনো যোগাযোগ নেই তাকে আমি আমার স্বপ্ন পূরণের জন্য ভরে দিচ্ছি একটা বড় সড়ো স্কুলে। সেই বাচ্চাটার ওপর কতটা চাপ আসতে পারে সেটা কি ধারণা আছে? না, তাকে স্পেশাল কেয়ার কোনোদিনও করা হবে না, কারণ এক কিডসির মতন স্কুল যদি হয় তাকে কোনোদিনও আলাদা কেয়ার করা হবে না। যখন ধরতে পারবে না, বাচ্চাটি শিখতে পারবে না, তখন মা বাবাকেই কল করা হবে যে আপনার ছেলে ধরতে পারছে না, বাচ্চাটি ছেলে হোক মেয়ে হোক, বাচ্চাটি ছোট ক্লাস থেকে ফেল করা শুরু করবে। সুতরাং বাবা মা যে এই যে সন্তান ছেলে বেচে বেচে খাচ্ছে না, ছেলে বেচে বেচে লোকের 12 লাখ টাকা পোদ মারছে, ছেলে বেচে বেচে নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করছে, নাকে কান্না কেঁদে মানে এই 12 লাখ টাকার দায় ঘাড় থেকে নামানোর চেষ্টা করছে, সেই ছেলেকে বলি দিচ্ছে, রীতিমতো সেই ছেলেকে কিন্তু বলি দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কেন? নিজের মানে শহরে থাকার শখ পূরণ করার জন্য। ঠিক আছে, শহরে আসার অনেক কারণ আছে, সবাই সেটা সবকিছু জানে, কিন্তু নিজের সেই আসল কারণ যেটা দেখাচ্ছে যে ছেলেকে বড় স্কুলে ভর্তি করবে, বড় স্কুলে ভর্তি করার আগে যদি সত্যি মা হতো তাহলে তার এটা বোঝা উচিত ছিল যেই ছেলেটা আমার অসুস্থ, এখন না হয় সে সুস্থ হয়েছে কিন্তু এতদিন সে পড়াশোনা থেকে ডিটাচ, সুতরাং তাকে আগে যে কোনো একটা ছোটখাটো স্কুলে ভর্তি করিয়ে পড়াশোনার প্রতি তার ভালোবাসাটা জাগানো, স্কুলে যাতায়াতের একটা ভালোবাসা জাগানো, তারপরে সে বড় স্কুলে ভর্তি হোক। হঠাৎ করে বড় স্কুলে ভর্তি হবে, বাচ্চাটি কিছুই বুঝতে পারবে না, কিছু ধরতে পারবে না, বছরের পর বছর ফেল করা শুরু করবে, তখন হয়ে যাবে বাচ্চাটির দোষ, বাচ্চাটির মেন্টালি প্রেশার পড়বে, বাচ্চাটি পড়াশোনাকে আরো ভয় পাবে। কোনো দিনও তার ইচ্ছা পূরণ হবে না যে তার ছেলে বড় হয়ে এটা হবে, কারণ সে নিজের শখ পূরণ করার জন্য বাচ্চাটিকে বলে দিচ্ছে। তার বাচ্চাটি কিন্তু বলছে না যে মা আমার খুব ইচ্ছা, আমাকে বড় স্কুলে ভর্তি করাও, আমি পড়াশোনা করব। বাচ্চাটির কিন্তু পড়াশোনার ইচ্ছেটা চলে গেছে, স্বাভাবিক ব্যাপার, বারবার বলছি। আমাদেরই এত বছর পরে এখন পড়াতে দিলে ঠিকঠাক পড়াতে ইচ্ছা করবে না, ও কবে পড়ে এসছে আবার, তো সেখানে ওরা বাচ্চা। আমার আরাধ্যা 2 দিন স্কুল না গেলে 3 দিনের দিন আর স্কুল যেতে চায় না, বাচ্চা ওদেরকে কিছু বলার নেই, পড়াশোনা 2 দিন বন্ধ থাকলে 3 দিনের দিন ওরা আর পড়তে চায় না। সেখানে এই বাচ্চাটি তো কতদিন ধরে পড়াশোনা, স্কুল থেকে সব ডিটাচ, কিন্তু মায়ের শখ বড় স্কুলে দিয়ে দেবো, তারপরে ঘটি হারাও, যা ইচ্ছা করো। বড় স্কুলে তো দিয়ে দিয়েছি, আমার শহরে আসার যে কারণটা আমি দেখিয়েছি সেটা পূরণ করে ফেলেছি, যে আমি আমার ছেলেকে শহরে স্কুলে লেখাপড়া শেখাবো বলে, বড় স্কুলে ভর্তি করবো বলে আমি শহরে এসেছি, সেটা আমি পাবলিককে দেখিয়ে দিলাম, নাও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, ছেলেকে বড় স্কুলে ভর্তি করিয়ে। তারপরে আমার ছেলে সেই চাপ নিতে পারলো কি পারলো না, তারপরে আমার ছেলে পড়াশোনা করলো কি করলো না, সেটা আমার দেখার দরকার নেই, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে আবার বলবে আমার ছেলে নিতে পারছে না তাই গ্রামের স্কুলে যাই। সুতরাং নিজেকে বাঁচানোর জন্য ছেলেকে বলি দেওয়া হচ্ছে এই চিটিং বাজের সব থেকে বড় ধর্ম। যদি ছেলেকে সত্যিকারের ভালোবেসে থাকে, এই যে ছেলে 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 বেঁচে খাচ্ছে না, সত্যিকারের যদি ছেলেকে ভালোবেসে থাকতো আগে ছেলেকে একটা নর্মাল স্কুলে আগে যাতায়াত করানোর জন্য পাঠাতো, যে যাতায়াতটা হোক, ওর মনে পড়াশোনার ভালোবাসা জাগুক, ও যাওয়া আসাতে অভ্যস্ত হোক, তারপরে বড় স্কুলের কথা। সে যখন নিজে বাচ্চাটি বুঝতে শিখবে যে না আমি বড় স্কুলে পড়তে পারবো মা, আমি বড় স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত, তখন তাকে বড় স্কুলে দেওয়ার অনেক সময় আছে, বড় স্কুলে দেওয়ার অনেক সময় আছে, সময় পাবে। কিন্তু না, ওই যে পাবলিককে বোকা বানিয়ে রেখেছে, পাবলিকের কাছে গাতন খাচ্ছে, সুতরাং আমাকে এখন বাঁচার জন্য আমার ছেলেকে বলি দিতে হবে,
এই হচ্ছে চিটিংবাজ। উনি হচ্ছে মা 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 হওয়া তো মুখের কথা না না না, মা হওয়ার জন্য কোয়ালিটি দরকার। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নিয়ে। টাটা বাই বাই, লাভ ইউ অল।